বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডার্ক সাইকোলজি অফ ম্যানিপুলেশন। এই বইটি কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, এটা জানান দেয়। এই বইটি আজকে আমি 3টে চ্যাপ্টার এখানে আলোচনা করব। পরের ভিডিওতে আবার অন্য চ্যাপ্টারগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে ভূমিকা। এই বইটি ম্যানিপুলেশন তত্ত্বকে তার উপাদান অংশে বিভক্ত করে। দরকারি, বস্তুনিষ্ঠ সংজ্ঞা তৈরি করে এবং অন্যদের ম্যানিপুলেশনের জন্য ব্যবহারিক পরামর্শ প্রদান করে, অনশন করে। বইয়ের প্রথম অংশটি মূলত ধারণাগুলি উপস্থাপন এবং সেগুলি ব্যাখ্যা করার স্বার্থে সম্পর্কিত, যাতে পরবর্তীতে বইয়ের ব্যবহারিক অংশগুলির জন্য একটি ভিত্তি তৈরি করা যায়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ তথ্যই সাধারণ, কারণ কার্যগত ম্যানিপুলেশনের জন্য পরিস্থিতি নির্দিষ্ট পদক্ষেপের প্রয়োজন হয়। আপনাকে কি করতে হবে তা বলার পরিবর্তে এই বইটি আপনাকে কার্যকর ম্যানিপুলেশনের কৌশল তৈরি করার ক্ষমতা দেবে, আপনার লক্ষ্য এবং পরিস্থিতি যাই হোক না কেন। বইটিতে দেওয়া কিছু সাধারণ পরামর্শের প্রেক্ষাপট প্রদানের জন্য উদাহরণগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জ্ঞানকে ব্যবহারিক অর্থে কিভাবে প্রয়োগ করতে হয় তা ব্যাখ্যা করে। এছাড়াও বইটিতে কার্যকর ম্যানিপুলেশন কৌশল গঠন এবং বাস্তবায়নের সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্লেষণ, ঠান্ডা মাথায় পড়া এবং শারীরিক ভাষা। বইটিতে ম্যানিপুলেশনকে সহজাতভাবে খারাপ কিছু হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি, যদিও এটা নেতিবাচক অর্থ রয়েছে। ম্যানিপুলেশনের সাথে সম্পর্কিত নৈতিক সমস্যাগুলি একটি নিবেদিত অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বইটি পড়ার পর আপনি আপনার নিজের এবং অন্যদের কর্মকাণ্ড সম্পর্কে আরও ভালো অন্তর্দৃষ্টি আশা করতে পারবেন। কারসাজির কৌশল সম্পর্কে আপনার একটি শক্তিশালী ভিত্তি থাকবে, যার ফলে আপনি অন্যদের কারসাজি করার বিষয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন এবং অন্যরা কখন আপনাকে কারসাজি করছে তা বুঝতে পারবেন। অনেক ভণ্ডের মতো নয়, যারা দাবি করে যে তারা মিথ্যে বলার সময় শর্টকাট ব্যবহার করে এবং অন্যদের আপনার প্রতি আদেশ মেনে নিতে বাধ্য করে। এই বইটি তার সীমাবদ্ধতা সম্পর্কে সৎ এবং যেখানে যুক্তিসঙ্গত সেখানে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়। ম্যানিপুলেশন কি? এই বইয়ের উদ্দেশ্য পূরণের জন্য কারসাজির একটি স্পষ্ট সংজ্ঞা প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারসাজি বলতে ঠিক কী বোঝায় তা না বুঝলে কারসাজির ঘটনা এবং অন্যান্য ধরনের প্রভাবকে আলাদা করা অনেক কঠিন হবে। যদিও আপনার সম্ভবত নিজস্ব ধারণা আছে যে কোনটা কারসাজি হিসেবে গণ্য, তবুও পরবর্তী অধ্যায়গুলি ব্যবহারিক পরামর্শগুলি বোঝার জন্য বইটির সংজ্ঞাটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। মৌলিক ধারণা। বিস্তৃত অর্থে কারসাজি হল অন্যদের আচরণ বা ধারণাকে প্রভাবিত করার প্রচেষ্টা। বেশিরভাগ সংজ্ঞায় অপমানজনক, প্রতারণামূলক বা অন্যথায় শোষণমূলক উপায় ব্যবহারের মাধ্যমে বা অনুরূপ কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কারসাজি এবং অন্যান্য প্রভাবশালী আচরণ যেমন প্ররোচনার মধ্যে পার্থক্য করার একটি উপায় হিসেবে অন্তর্ভুক্ত। এটি আরও প্রশ্ন উপস্থাপন করে, যেমন শোষণমূলক বলতে কী বোঝায়, প্রতারণাকে ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করা বা পরিবর্তন করা হিসেবে সংজ্ঞায়িত করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু প্রতারণা কি সত্যিই প্ররোচনাকে বাধা দেয়? চাকরির সাক্ষাৎকারে আপনি সম্ভবত আপনার আগের চাকরিতে হ্যান্ডওভারের কারণে কখন দেরিতে কাজ করতে এসেছিলেন তা উল্লেখ করবেন না। এটা কি কারসাজি? আপনি যুক্তি দিতে পারেন যে চাকরির জন্য নিয়োগকারী যে কেউ ইতিমধ্যেই এই ধারণা নিয়ে কাজ করেছেন যে লোকেরা তাদের ইতিবাচক বৈশিষ্ট্যগুলি তুলে ধরবে এবং নেতিবাচক দিকগুলি থেকে মনোযোগ সরিয়ে নেবে। সেই অর্থে এই পরিস্থিতিতে নির্দিষ্ট তথ্য বাদ দেওয়া অজ্ঞতা অসৎ নয়। তাই প্রতারণা ও কারসাজির নীতি নির্ধারণে এবং কারসাজির এবং অন্যান্য ধরনের প্রভাবের মধ্যে রেখা কোথায় টানা হয়েছে তা নির্ধারণের ভূমিকা পালন করতে পারে। নীতিশাস্ত্রকে আপাতত একপাশে রেখে
এই বিস্তৃত সংজ্ঞায় আরেকটি শব্দ আছে যা মনোযোগযোগ্য। ম্যানিপুলেশনকে প্রচেষ্টা হিসাবে সংজ্ঞায়িত করার অর্থ হলো যে ম্যানিপুলেশন এখনও ম্যানিপুলেশন, সাফল্য বা ব্যর্থতা নির্বিশেষে ম্যানিপুলেশনের কাজটিকে প্রচেষ্টা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। হাস্যকরভাবে যারা অন্যদের ম্যানিপুলেশনে সবচেয়ে কম সফল, যাদের প্রায়শই আবিষ্কৃত হয়, তারা সফলদের তুলনায় ম্যানিপুলেটিভ হিসেবে খ্যাতি অর্জনের সম্ভাবনা বেশি। তুমি হয়তো তোমার কক্ষপথের এমন কাউকে, হয়তো তোমার আত্মীয় বা সহকর্মীকে, যাকে তুমি কৌশলী মনে করো, তার দিকে ইঙ্গিত করতে পারো। তবুও অন্যরা তাদের কিভাবে দেখে বা বিবেচনা করো? তারা কি কৌশলী হিসেবে সুপরিচিত? এটা কি তাদের সাফল্যের উপর প্রভাব ফেলে? এর উত্তরও জটিল হতে পারে। যদি কর্মক্ষেত্রে তাদের সহকর্মীরা কাউকে কৌশলী বলে মনে করে এবং তবুও সে বসের উপর আধিপত্য বিস্তার করে, তবুও তাকে সফল বলে গণ্য করা যেতে পারে। অন্যদের কৌশলটি করার কথা ভাবার সময় স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। এটি তোমাকে যুক্তিসঙ্গত, বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যা সাফল্যের চাবিকাঠি। এই মুহূর্তে অনেক প্রশ্ন এবং খুব কম উত্তর। এই অধ্যায়ের বাকি অংশ কিছু অপ্রয়োজনীয় বিষয় একত্রিত করবে। ম্যানিপুলেশন বনাম প্রভাব। আধুনিক বিশ্ব ইনফ্লুয়েন্সার শব্দটি সেই সব লোকেদের জন্য গ্রহণ করেছে যাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স রয়েছে এবং যারা তাদের কন্টেন্টের মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে সক্ষম। বিজ্ঞাপন শব্দটি উৎস হিসেবে এই শব্দটির উৎস কি তা চিনতে বিশেষ সমালোচনামূলক মনের প্রয়োজন হয় না। ভোক্তাদের আচরণ বিকশিত হওয়ার সাথে সাথে বিজ্ঞাপনদাতা বিষয়টি লক্ষ্য করেছেন এবং পণ্যের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য প্রভাবশীলদের শক্তিকে ক্রমবর্ধমানে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এটি বিভিন্নভাবে অর্থ প্রদান বা অবনৈতিক স্পন্সরশিপ, প্রচারমূলক শক্তি এবং চুক্তির মাধ্যমে করা হয়। কিছু ক্ষেত্রে প্রভাবশালীরা এই চুক্তিগুলি প্রকাশ করে, আবার কিছু ক্ষেত্রে তারা তা প্রকাশ করে না। নীতিগত প্রশ্নগুলি আবার উত্থাপিত হয়, বিশেষ করে যদি একজন প্রভাবশালী ব্যক্তি দৃশ্যত কেবল একজন সুখী ভোক্তা হন কিন্তু গোপনে পণ্য বিক্রি করে এমন কোম্পানিরও বেতনভুক্ত হন। বিজ্ঞাপনদাতা যদি ম্যানিপুলেটর শব্দটি ব্যবহার করতেন তাহলে অবশ্যই এই পুরো নৈতিক বিপর্যয় এড়ানো যেত। তবুও তারা যে তা করেনি তাতে অবাক হবার কিছু নেই। এটি যা তুলে ধরে তাই হলো, যদিও মানুষ বিজ্ঞাপনদাতাদের ম্যানিপুলেটর বলে আশা করে, তবুও তারা একটি স্বীকার করবে তা কল্পনা করা অসম্ভব। ইনস্টাগ্রাম তারকারা আনন্দের সাথে তাদের প্রোফাইল পৃষ্ঠার নিজেদের প্রভাবশালী হিসেবে তালিকাভুক্ত করেন, আপাত দৃষ্টিতে কোনো নৈতিবাচক অর্থ ছাড়াই। কিন্তু অনেক প্রভাবশালী লক্ষ্য, বিশেষ করে যারা বিজ্ঞাপনদাতাদের সাথে কাজ করেন, তাদের লক্ষ্য মূলত কৌশলী। এটি কোনো ধূসর অঞ্চলের সমস্যা নয়। প্রভাবশালীরা অর্থ উপার্জনের জন্য তাদের অনুসারীদের কাছে পণ্য স্থানান্তর করার লক্ষ্য রাখেন। তাদের প্রভাবিত সকলকেই পণ্যটি থেকে উপকৃত হবেন কিনা তা জানা সম্ভব নয়। এমনকি তাদের আর্থিক পরিস্থিতি বা কোনো নির্দিষ্ট পরিস্থিতিও জানা সম্ভব নয়। এই ক্ষেত্রে প্রভাবশালী তাদের নিজস্ব স্বার্থকে প্রথমেই রেখেছেন। অন্যদের ক্ষতি করার চেষ্টা করাকে কৌশলগতভাবে কাজে লাগানোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, তবে কিছুটা হলেও নিজের লক্ষ্য এবং স্বার্থকে প্রথমে স্থান দিতে হবে। এটি ধাঁধার একটি অংশ। উপরোক্ত প্রভাবকে কারসাজির মূল শব্দ হিসেবে উল্লেখ করা সবচেয়ে নিরাপদ এবং যুক্তিসঙ্গত, যার মধ্যে কারসাজি এবং অনুপ্রেরণা এবং অনুকরণের মতো প্রভাবের অন্যান্য পদ্ধতি অন্তর্ভুক্ত থাকে। কারসাজি বনাম প্ররোচনা। এই শব্দটি সম্পূর্ণ বিপরীত মনে হতে পারে। যেখানে প্ররোচনা সৎ কারসাজির ধরন হিসেবে কাজ করে, যেখানে অভিনেতা তার লক্ষ্য এবং মতামত সম্পর্কে স্পষ্ট কথা বলেন। যাই হোক, এই বইয়ের উদ্দেশ্যের জন্য প্ররোচনাকে কারসাজির নিচের স্তর হিসেবে বিবেচনা করা আরও কার্যকর হবে। তাহলে প্ররোচনা হস্তক্ষেপের একটি পদ্ধতিতে
পরিণত হয়, যা প্রভাব বিস্তারের একটি রূপ। প্ররোচনা হস্তক্ষেপের কম কার্যকর পদ্ধতিগুলির মধ্যে একটি। আপনি কতবার অন্য কারোর সাথে বিতর্কে জড়িয়েছেন কেবল তাদের হাত তুলে বলার জন্য আমি স্বীকার করছি? আপনি একেবারেই ঠিক। সম্ভবত আপনার পক্ষে এই উদাহরণগুলি একদিকে গণনা করা সম্ভব। ধূমপান অস্বাস্থ্যকর বলে কাউকে বোঝানো হয়তো সহজ, কিন্তু ধূমপান ত্যাগ করতে কি তাদের রাজি করানো সহজ? যদি তাই হতো, তাহলে সরকার তামাকজাত দ্রব্যের উপর ভারী কর আরোপের প্রয়োজনীয়তা বা লাভ দেখাতে পেত না, যাতে তামাক ব্যবহার নিরুৎসাহিত করা যায়। এই বইয়ের সংজ্ঞা অনুসারে সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সেই লক্ষ্যে অর্জনের জন্য প্ররোচনা সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। তাহলে অন্যান্য ধরনের প্রভাব সম্পর্কে কি বলা যায় এবং কারসাজির অন্যান্য পদ্ধতি সম্পর্কে কি বলা যায়? কারসাজির উদ্দেশ্য থাকা দরকার এবং এর কোনো না কোনো লক্ষ্য থাকা উচিত। এমনকি যদি সেই লক্ষ্যটি কেবল অরাজকতা তৈরি করা হয়। একজন মহান চলচ্চিত্র নির্মাতা অনেকের কাজের প্রভাবিত করতে পারেন, তবে এটি সহকাজী থেকে স্পষ্টতই আলাদা। চলচ্চিত্র নির্মাতা অন্যদের প্রভাবিত করার জন্য প্রস্তুত হন না, যদিও তারা করতে পারেন, বরং তারা তাদের কাজের প্রতি অন্যদের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রভাব অর্জন করেন, যার ফলে অনুপ্রেরণা এবং এমনকি অনুকরণ হয়। একইভাবে প্ররোচনা কেবলমাত্র কৌশল নয় যা কেউ ব্যবহার করতে পারে। এর একটি সহজ বিকল্প হলো মিথ্যে বলা, যা এক ধরনের প্রতারণা। মিথ্যে বলা এবং বিশ্বাস করা তাদের ধারণাকে অনিবার্যভাবে বদলে দেবে যারা মিথ্যা বিশ্বাস করে, যেমনটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এটি সফল হোক বা না হোক, এটি এখন কৌশল। প্রভাবের মতো প্ররোচনা ম্যানিপুলেশনের মতো চিত্রগত সমস্যায় ভোগে না। প্রকৃতপক্ষে প্ররোচনামূলক যুক্তি তৈরি করতে সক্ষম হওয়াকে একটি ইতিবাচক বিষয় হিসেবে দেখা হয়, যদিও এর একটি অশুভ অভ্যাস আছে। আমি খুব প্ররোচনামূলক হতে পারি বাক্যাংশটি অন্য পক্ষের উপর কিছু ক্ষমতা প্রয়োগকে বোঝায়, সম্ভবত অপব্যবহারও। এছাড়াও যখন নিয়োগকর্তারা প্ররোচনা এর নরম দক্ষতার কথা বলেন, তখন এটিকে ম্যানিপুলেশনের জন্য একটি উচ্চারণ হিসেবে বোঝা সঠিক। ডার্ক সাইকোলজি অফ ম্যানিপুলেশনের পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে চতুর্থ পার্ট থেকে শুরু করে পঞ্চম এবং ষষ্ঠ পার্ট আবার নিয়ে আসবো।